বিশ্বাস করেন সেদিন যদি আমার বাবা 5,000 টাকা দিত হয়তো আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যেত না। আমার ওই বাবা 5,000 টাকা আমাকে দেয় নাই। আমার কোনো বিপদ আপদে সেই বাবা কখনো পাশে থাকে নাই। আমি কেন বাবাকে ঘৃণা করি আপনারা বুঝতে পারতেছেন? আমি কেন আমার বাবাকে ঘৃণা করি? আমার মা যখন আমাকে ইতিমখানায় আনতে যায় তখন আমার মার দ্বিতীয় স্বামী কিন্তু আমার মাকে না জানিয়ে ঘরের সব জিনিসপত্র নিয়ে কিন্তু চলে যায়। 7:40-এ যারা ভিডিওটা দেখেছেন লং ভিডিওটা তারা কিন্তু আমার কথাগুলো কিন্তু বুঝতে পারতেছেন আমি কি কারণে এই কথাগুলো বলতেছি। আপনারা 7:40-এ যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওর নিচে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা আমার কথাটা বুঝতে পারবেন। দিনটা ছিল শুক্রবার আমার মা আমাকে ইতিমখানা থেকে আনতে গিয়েছে। শুক্রবারই কিন্তু আমার মার অফিসটা বন্ধ থাকে, তার জন্য কিন্তু আমার মা আমাকে ইতিমখানা থেকে আনতে গিয়েছে। আমরা যখন বাসায় আসলাম, বাসায় এসে দেখি কোনো জিনিসপত্রই নেই। সে সব জিনিসপত্র নিয়ে কিন্তু চলে গেছে। ঘরে মনে হয় 3-4 পটের মতো চাল ছিল, আর কোনো খাবার নেই। আমার মা দোকান থেকে একটা পাউরুটি এনে দিয়েছে আমাকে, আমি সেই পাউরুটিটা খাচ্ছি। এদিকে আমার মা হাওয়া মাও করে কান্না করতেছে। যেই মানুষটাকে আমি বিশ্বাস করলাম, যেই মানুষটা আমাকে কথা দিয়েছিল আমাকে সে সারা জীবন সুখে রাখবে, আমার হাতটা কখনোই ছাড়বে না, আমার মেয়েটাকে বাবার আদর দিবে, এত কিছু বলার পর সেই মানুষটা কিভাবে পারলো আমাকে ঠকিয়ে চলে যেতে? এদিকে দোকান বাকি, এদিকে 3-4 মাসের রুম ভাড়া বাকি, এগুলোর মধ্যে আমার মাকে ফেলে চলে যায়। আল্লাহর কি কাণ্ড! ঈদের পরে আমার মার চাকরিটাও চলে যায়। এদিকে আমার 20 দিনের ছুটি হয়েছে, আমি চাইলেও এখন ইতিমখানায় যেতে পারবো না। ঈদের পরে আমার মা প্রত্যেকটা গার্মেন্টসে গিয়ে কিন্তু চাকরি খুঁজেছে, কোথাও চাকরি পাচ্ছে না। এদিকে আমাদের ঘরে চাল নেই, এদিকে আমাদের ঘরে ডাল নেই। আমি সারাটা দিন না খেয়ে আছি। সকালবেলা আমার মা বলেছে দুপুরবেলা আমি আসবো, এসে তোমাকে খাবার দিব। আমি তো সকালেও কিছু খাই নাই, পেটের ক্ষুধায় আমি সারাটা দিন বিছনায় গড়াগড়ি খাচ্ছি। খিদার যন্ত্রণা কি যন্ত্রণা এটা আপনারা বুঝবেন না। যারা ভালো পরিবেশে মানুষ হয়েছেন, যারা বাবা মার আদর পেয়েছে, খাবারের অভাব হয়নি, আপনারা আমার কষ্টটা বুঝতে পারবেন না। যাই হোক, দুপুরে পরে একটি আন্টি এসেছে দেখে আমি এইভাবে কান্না করতেছিস, তখন সে সহ্য করতে না পেরে তার রুমে গিয়ে আমাকে অল্প কটা ভাত দিয়েছে, পরে আমি ভাত কটা খাইছি। বিকেলবেলা আমার মা এসে দেখে আমার মুখটা শুকায় শেষ। মাকে দেখে আমি কান্না করতেছি, মা আমার খিদা লাগছে। তখন তো আমি বুঝতাম না আমার মা যে কতটা কঠিন পরিস্থিতির ভিতরে আছে। সে তো চাকরি পাচ্ছে না, সেদিন আমার মা চাকরি পায় নাই। পরে কোন দোকান থেকে জানি 1 কেজি চাল আনছে, আয়না হেরা রান্না করছে। যাই হোক, কোনোভাবে রাতটা কাটলো। পরের দিন আবারও সে গেটে দৌড়াচ্ছে, চাকরি পাচ্ছে না। আল্লাহ কি কাণ্ড, সেদিন মার চাকরি হয়। সেদিনও একই পরিস্থিতি, সারাদিন না খেয়ে আছি। সকালবেলা কয়টা ভাত রেখে গিয়েছিল। ছোট মানুষ তো, দেখবেন ছোট মানুষরা কিন্তু একটু পরে পরে খাবার খায়। আর ওই যে কথাই আছে না, ঘরে ভাত না থাকলে বেশি খিদা লাগে। এদিকে আমার মা চাকরি হয়ে গেছে, এত দূরে চাকরি হয়েছে, অনেক দূরে চাকরি হয়েছে। সে চাইলেও লাঞ্চে বাসায় আসতে পারবে না। সেদিন মা 7টা বাজে এসেছে, দৌড়ে আইছে 1 কেজি চাল নিয়ে। আর কি বাজার আনছে আমার এখনো খেয়াল নেই, হালকা মনে আছে। এসে আমাকে জড়িয়ে ধরে কি কান্না। এখন ছোট্ট করে একটা কথা বলি, আমাদের সমাজে কেউ কারো কষ্টের সময় পাশে থাকে না। আজকে আপনি না খেয়ে থাকবেন, কেউ আপনাকে 1 মুঠ ভাত দিবে না, কেউ আপনার পাশে দাঁড়াবে না, আপনার কষ্টের ভাগিদার কেউ হবে না। কিন্তু যখন আপনি একটা কিছু করতে যাবেন তখন আপনাকে কতভাবে বাধা দেওয়া হবে, কত কিছু বলা হবে, কিন্তু আপনার পাশে প্রকৃতভাবে কেউ দাঁড়াবে না। সেদিনও আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই। যাই হোক, এইভাবে কিন্তু আমার 20 দিন শেষ, আমার ছুটি শেষ। আমার মা আমাকে আবার সেই ইতিমখানায় কিন্তু আমাকে দিয়ে আসলো। দিয়ে আসার পর আমি তো আবারও কান্নাকাটি। মার কাছে ঠিক মতো খাবার নাই, ঠিক মতো খাবার খাইতে পারি না, কিন্তু ওখানে ভরপুর খাবার আছে। কিন্তু মায়ের যে আদরটা, সে আদরটা তো নাই। তারপরও কান্না করতেছি, মাটির মধ্যে ঘোরাঘুরি করে কান্না করতেছি। মা আমি যাবো না, আমি ওখানে যাবো না মা, আমি ওখানে থাকবো না মা। একরকম আমার মা আমাকে মেরে ওখানে রেখে আসলো। আসলে একটা জিনিস কি জানেন, এখন যতটুকু বুঝি, নিজেরটা যতটুকু বুঝি, তখন যদি একটু বুঝতাম তাইলে হয়তো আমি এমনটা করতাম না। আমার মারে আমি একটু শান্তি দিতাম। যাই হোক, মা তো আমাকে রেখে চলে আসলো। চলে আসার পর অনেক কান্নাকাটি করলাম, আবারও 1 সপ্তাহ কান্নাকাটি। ঘুম থেকে উঠে দেখি মা নাই। একটা যে কষ্ট, সেটা আমি সবসময় উপলব্ধি করতাম, কিন্তু 1 সপ্তাহ পর ওই পরিবেশের সাথে আবার একটু অ্যাডজাস্ট করতে পারতাম। কিছুদিন পর আবার ঠিক হয়ে যেতাম। এভাবে দিনকাল কাটতেছে। হঠাৎ করে আমার মা সিদ্ধান্ত নিল যে না, মেয়েটাকে আর ইতিমখানায় রাখবো না, মেয়েটাকে আমি একটু ভালো জায়গায় একটু ভর্তি করব। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো আমার মার বান্ধবী একসাথে কাজ করতো। আমার মা হলো লিঙ্কিন অপারেটর, সোয়েটার জগতের অপারেটর গার্মেন্টসে। তার পাশের অপারেটর ছিল মার বান্ধবী। তার মেয়েকে সাবার একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সেখানে খুব ভালো পরিবেশ। তখন মা সিদ্ধান্ত নিল, অনেক সময় অপচয় করেছি, মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি। এই বাইবেল থেকে
রপ্তানি বাইপেল আপনারা হয়তো চিনেন, এখান থেকে ঢাকা আজিমপুর কতটা দূর, অনেক দূর। এভাবে প্রত্যেক মাসে যদি একবার করে যায়, কতটা আপ ডাউন, কতটা কষ্ট করতে হয় আপনারা ধারণা করতে পারবেন না। আমার মা যখন আমাকে দেখতে আসতো সকালবেলা কিন্তু বের হতো, আমার কাছে আসতে আসতেই প্রায় দুপুরে পরে আসতো। এই ঢাকা শহরে জ্যামজট, কতটা জ্যামজট আপনারা কিন্তু অনেকে কিন্তু জানেন। বিশেষ করে গুলিস্তান, ওগুলো আমি ভালো করে চিনি না, ওই যে গুলিস্তান ওদিকেই তো, ওদিক থেকে প্রচুর পরিমাণের কিন্তু জাম হতো। আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যেত। আবার আমার কাছ থেকে বের হতো রাত 7টা বাজে, বাসায় আসতে আসতে রাত 12টা 1টা বাজতো, এত পরিমাণে জাম। একা একটা মহিলা কতটা কষ্ট করে বাসায় আসতো। আমার মাটাও জীবনে অনেক কষ্ট করছে, যাই হোক বাসায় আসতো। সে এভাবে কষ্ট করতে করতে খুবই ক্লান্ত হয়ে যেত। তার মাসে একটা শুক্রবার শুধু বন্ধ থাকতো, যেই মাসে বেতন হতো তারপরে যে শুক্রবারটা আসতো সে শুক্রবার সে বন্ধ পেত, এছাড়া সে কোনো বন্ধ পেত না। আর ওই শুক্রবারে কিন্তু সে আমার কাছে আসতো। তার জন্য সে সিদ্ধান্ত নিল যে মেয়েটাকে একটু কাছাকাছি আনবো, ভালো একটি পরিবেশে দিব। আর ওখানে যে আমাকে দিয়েছে, ওখানে শুধু আমি খাইছি লেখাপড়ার ঘোড়ার ডিম, লেখাপড়া কোনো কিছু হয় নাই। প্রত্যেকটা পরীক্ষায় ফেল, প্রত্যেকটা পরীক্ষায় ফেল। আমাকে যে একটু সামলানোর মতো তো মানুষ ছিল না, ফেল করতাম। তাই মা সিদ্ধান্ত নিল যে এখানে দিই, এখানে দিলে আমার সব দিক দিয়ে সুবিধা, মেয়েটাকেও দেখতে যেতে পারবো, আমারও অনেকটা কষ্ট কমে যাবে। আমাকে আজিমপুর ইতিমখানা থেকে আমার মা এনে পড়লো। তার যে বান্ধবী, তার বান্ধবীর মেয়ে যে সাভারে মাদ্রাসায় পড়ে, সেই মাদ্রাসায় আমাকে ভর্তি করিয়ে দিল। সেখানে অনেক বড় লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করে, গরিব ঘরের ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা করে না। তারপর আমার মা সামর্থ্যের বাইরে গিয়েও আমাকে সেখানে ভর্তি করিয়ে দিল যে না, মেয়েটাকে অনেক অবহেলা করেছে, এবার ভালো একটি পরিবেশে দিব, মেয়েটাকে ভালোভাবে মানুষ করবো, এখন সর্বোচ্চ মনোযোগ আমি আমার মেয়ের দিকে দিব। মাশাআল্লাহ, ওখানে দেওয়ার পরপরই আমার লেখাপড়াটা খুব সুন্দর হচ্ছিল। মাশাআল্লাহ, আমি পড়ালেখাটার দিক দিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছিলাম। আমার সাথে সবাই বসার জন্য চেষ্টা করতো, সবাই বলতো আমার সাথে বসবে, কেননা আমি পড়াশোনায় একটু ভালো ছিলাম তার জন্য। এভাবে একটা বছর কিন্তু কেটে গেল, আমার পড়াশোনাটা অনেকটা এগিয়ে যাচ্ছিল। কিন্তু বিশ্বাস করেন এই সুখটা কিন্তু বেশি দিন থাকলো না। তার কিছুদিন পরই আমার মার ঠ্যাংটা ভেঙে গেল। ডাক্তার বলেছে 3 মাসের আগে আমার মা আর কিচ্ছু করতে পারবে না, চাকরি করতে পারবে না, কোনো কাজই করতে পারবে না। এদিকে আমার মাকে ধরার মতো কেউ নেই। আমার বড় মামাই আসলো, এসে আমার মাকে ডাক্তার দেখাইছে, ঠিক আছে, তারও তো ফ্যামিলি আছে, সে তো চাইলেও পারবে না আমার মাকে নিয়ে পড়ে থাকতে। এর জন্য আমার মা আমার বড় মামাকে বললো, যা আমার মেয়েটাকে আমার কাছে আয়না দে, ও আমাকে অনেকটাই হেল্প করতে পারবে। তারপরে আমার মামা হঠাৎ করে মাদ্রাসায় গিয়েছে, মামাকে দেখে আমি কি খুশি। মামা বলতেছে যাও তোমার কাপড় চোপড় রেডি করে নিয়ে আসো, তোমাকে বাসায় নিয়ে যাবো। এই কথাটা শুনে আমি যে কি খুশি, কিন্তু বাসায় যে আমার জন্য কি অপেক্ষা করতেছে সেটা কিন্তু আমি ভাবতেও পারি নাই। বাসায় এসে দেখি আমার মার পায়ে বড় একটা ব্যান্ডেজ, দেখতেছি মা ঠ্যাং ভাঙছে। তখন আমি অনেকটা কান্না করলাম। যাই হোক, আমার মাকে আমি দেখাশোনা করলাম। ওই বয়সে রান্না করি, ও আমার মাকে রাত্রে টয়লেটে নিয়ে যায়, ধরে ধরে মাকে গোসলের পানি দেয়, সব কিছুই করি। এদিকে আমাদের 3 মাসের রুম ভাড়া বাকি পড়ে গেছে, মাদ্রাসার 3 মাসের বেতন দেওয়া হয় নাই। সবকিছু মিলিয়ে আমার মা খুব কঠিন একটি পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। তখন আমার মা বলল, এখন তো আমরা অনেক খারাপ পরিস্থিতির ভিতরে আছি, আজকে কত বছর হয়ে গেছে তোমার বাবার সাথে আমি আলাদা হয়েছি, তুমি একটু তোমার বাবার কাছে ফোন দাও, ফোন দিয়ে বলো বাবা আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি পড়াশোনায় এখন অনেক ভালো, তুমি আমাকে 5,000 টাকা দিতে পারবা? এর মাঝে জানুয়ারি মাস এসেছে, নতুন করে ভর্তি হতে হবে, নতুন করে ভর্তি হতে গেলেই 5,000 টাকা দরকার। আমার মা বললো তুমি তোমার বাবার কাছে ফোন দিয়ে বলো। আমি কখনোই আমার বাবার সাথে বুঝমান বয়সে বাবা বলে ডাক দেই নেই। বাবা কি আমি জানি না, বাবা কি, বাবা কেমন হয় আমি জানি না। মা শিখিয়ে দেওয়ার পর আমি বাবার কাছে ফোন দিলাম, বাবা বলেও ডাকলাম, সে একটু খুশি হলো। তারপর আমি তাকে বললাম আমি না মাদ্রাসায় পড়ি, আমার মার না ঠ্যাংটা ভেঙে গেছে, আমাদের না 3 মাসের রুম ভাড়া বাকি, মাদ্রাসার 3 মাসের খরচ দেওয়া হয় নাই, এখন আমি ভর্তি হতে পারছি না, আমাকে 5,000 টাকা দিবেন, আমি মাদ্রাসায় ভর্তি হব। সে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, দুপুরবেলা জানাবো। দুপুরে ফোন দেই, সে বলে বিকালে জানাবো। বিকালে ফোন দেই, সে বলতেছে কালকে সকালে জানাবো। কালকে সকালে ফোন দিয়েছি, ফোন ধরেছে আরেকজনে, তখন বলতেছে আপনি কার কাছে ফোন দিছে? বলছি আমার বাবার কাছে ফোন দিছি। আপনার বাবার কাছে দেন আর যার কাছেই দেন, এটা যার মোবাইল সে বিক্রি করে ফেলেছে, এই নাম্বারে আর কখনো ফোন দিবেন না। তারপরে আমরা আর কখনো ফোন দেই নাই, কখনোই ফোন দেই নাই। বিশ্বাস করেন সেদিন যদি আমার বাবা 5,000 টাকা দিত, হয়তো আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যেত না। আমার ওই বাবা 5,000 টাকা আমাকে দেয় নাই, আমার কোনো বিপদ আপদে সেই বাবা কখনো পাশে থাকে নাই। আমি কেন বাবাকে ঘৃণা করি আপনারা বুঝতে পারতেছেন, আমি কেন আমার বাবাকে ঘৃণা করি। এই পৃথিবীর বুকে আমি যদি কাউকে ঘৃণা করি, আমি আমার বাবাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। জীবনে কত বিপদ আইছে, কত বিপদ আইছে, বাবাকে কাছে পাই নাই। বাবা নামক মানুষটাকে আমি আমার পাশে কখনোই পাই নাই। বাবা কাকে বলে, বাবার আদর কাকে বলে আমি জানি না। সেদিন যদি সেই বিপদে সে পাশে থাকতো, এরপরেও যতগুলো বিপদ আইছে সে যদি পাশে থাকতো, হয়তোবা বাবার প্রতি আজকে আমার একটু হলেও সম্মান থাকতো।